হ্যালো ফ্রেন্ডস, আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার। আজকের আলোচনার বিষয় হলো আরও একটা প্রেপোজিশন, আর সেটা হচ্ছে প্রেপোজিশন টু। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি এই টু এর যে ব্যবহারগুলো হয়, যে যে সিচুয়েশানে টু আমরা ব্যবহার করে থাকি, অনেক ক্ষেত্রে এটা কিন্তু কনফিউশন তৈরি করে। তো তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিল এর উপরে ভিডিও নিয়ে আসার জন্য, সেই জন্য এর উপরে ভিডিওটা নিয়ে চলে আসলাম। টু ব্যবহার করে অনেক লাইন আমরা অনেক সহজে বানাতে পারি, এবং বেশ কিছু জায়গা আছে যেখানে টু এর ব্যবহার হয়। কোথাও হয়তো দেখা যায় টু ব্যবহার হচ্ছে থেকে অর্থে, কোথাও হচ্ছে দিকে অর্থে, কোথাও ব্যবহার হচ্ছে তে বিভক্তিতে। এরকম বিভিন্ন রকম সেন্স আসে, বিভিন্ন রকম ক্ষেত্রে এর ব্যবহার করে থাকি আমরা। তো আজকে আমি বিশেষ কয়েকটা ক্ষেত্র নিয়ে আলোচনা করছি। তো এখানে যে টু এর ব্যবহারগুলো আমি বলছি সেগুলো লক্ষ্য করো। আমি লাইনের এক্সাম্পলের মাধ্যমে সেগুলোকে বোঝাবো, যেমনভাবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো দেখে নাও টু কোথায় কোথায় হতে পারে। আজকে প্রথম লাইনটা লক্ষ্য করো যে সেখানে কি কনসেপ্টকে বলা হচ্ছে। তো সবার প্রথমে দেখো লেখা আছে দিক। আমরা দিক জাতীয় সেন্স যখন আসে সেই অর্থে টু এর ব্যবহার হতে দেখতে পাই। দিক জাতীয় সেন্স কোনো কিছু দিক বোঝাবে, এবার বা দিক বলতে পারো বা ডিরেকশন বোঝাবে। লাইনটা যদি খেয়াল করো, আমি দোকানের দিকে যাচ্ছি। আমি কোন দিকে যাচ্ছি? দোকানের দিকে যাচ্ছি। আমার যাওয়ার ডিরেকশনটা হচ্ছে দোকান। এরকম সেন্সে লাইনটা যেভাবে বলা হয়েছে, দিকে যাচ্ছি, যাওয়াটা অ্যাট প্রেজেন্টে হচ্ছে চলছি বোঝাচ্ছে, মানে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো লাইনটাকে যদি ট্রান্সলেট করি, তার লাইনটা হবে তাহলে আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। ওকে, আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। এই যে স্টোরের দিকে যাচ্ছি, কোনো নির্দিষ্ট দিকে যাওয়া অর্থ বোঝাচ্ছে যেই, তখন টু এর ব্যবহার হচ্ছে। এই স্টোরের দিকে যাওয়া হচ্ছে, তাই জন্য এটার আগে টু ব্যবহার হলো। যে দিকটায় যাচ্ছ সেই দিকটার আগে তোমাকে লিখতে হবে টু। ওকে, তারপরে দেখো আরও একটা লাইন এরম ধরনের, সে স্কুলের দিকে গেল। টেন্সটা পাল্টে গিয়েছে। এখানে আগে হয়েছিল যাচ্ছি, এখানে বলা হয়েছে গেল। করলো, খেলো, গেল, মানে সিম্পল পাস্ট টেন্স হয়েছে, কিন্তু কনসেপ্টটা তো সেম রয়ে গেছে। আগে বলা হয়েছিল দোকানের দিকে যাচ্ছি, এখানে বলা হচ্ছে স্কুলের দিকে যাচ্ছি। বিষয়টা তো সেম। তাহলে এটা যদি ট্রান্সলেট করি এরমভাবে বলা যেতে পারে, হি ওয়াকড টু দ্য স্কুল। হি ওয়াকড টু দ্য স্কুল। স্কুলের দিকে হয়তো হেঁটেই যাচ্ছে, এরকম সেন্সে, সেই অর্থে আমি এখানে ওয়াকড ব্যবহার করেছি। সে স্কুলের দিকে গেল, সে স্কুলের দিকে হেঁটে গেল, এরকম একটা অর্থে। ওকে, তো হি ওয়াকড টু দ্য স্কুল। এরকম ধরনের আরও একটা এক্সাম্পল দেখো, আমরা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও কোনো একটা দিক বোঝানো হচ্ছে, আর সেটা কোন দিকে? সেটা পার্কের দিকে। পার্কটা যেদিকে আছে সেই দিকটাই আমি এগিয়ে যাচ্ছি। এখানে যে সেন্সটা, এটা ওই প্রথম লাইনটার মতন, যেখানে বলা হয়েছে দোকানের দিকে যাচ্ছি, এখানে বলা হয়েছে পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। তার মানে সেম টাইপেরই টেন্স হলো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তো এটাকে ট্রান্সলেট করলে আমরা এখানেও দেখতে পাবো টু এর ব্যবহার হচ্ছে। উই আর হেডিং টু দ্য পার্ক। আমরা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। উই আর হেডিং, হেডিং মানে কোনো দিকে যাওয়া, হেড মানে মাথা হয়, কিন্তু আমরা যদি কোনো নির্দিষ্ট দিকে যাই এরকম অর্থে আমরা হেড ব্যবহার করতে পারি, এটা তখন ভার্ব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে সেই সেন্স অনুযায়ী এখানে হয়েছে উই আর হেডিং টু দ্য পার্ক। আমরা পার্কের দিকে যাচ্ছি, এরকমভাবে। আর একটা লাইন দেখো, সে প্রতিদিন কাজে গাড়ি চালিয়ে যায়। সে প্রতিদিন কোথায় যায়? না কাজের দিকে যায়, যেখানে সে কাজ করে সেই দিকটায়, তার অফিসে সে যায়। তো এখানেও কিন্তু ডিরেকশনটাই বোঝাচ্ছে, কোন দিকটায় যাচ্ছে, না যেখানে তার অফিস সেই দিকে যাচ্ছে। তো বলা হচ্ছে সে প্রতিদিন কাজে গাড়ি চালিয়ে যায়, গাড়িটাকে ড্রাইভ করে সে প্রতিদিন ওখানে যায় তার কাজের জায়গায়। তো এই সেন্সটা যদি ট্রান্সলেট করি তাহলে হবে হি ড্রাইভস টু ওয়ার্ক এভরিডে। প্রতিদিন করে যেহেতু, তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। তো সেই অর্থে হি ড্রাইভস, ড্রাইভ ভার্ব, তার ফার্স্ট ফর্মটা ব্যবহার হয়েছে, এবং মানে ড্রাইভটাই ফার্স্ট ফর্ম, সেটা বসেছে, তার সাথে এস জুড়ে গেছে, যেহেতু হি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। তো হি ড্রাইভস টু ওয়ার্ক এভরিডে, প্রতিদিন যায়, গাড়ি চালিয়ে সে কাজের দিকে যায়। তো এখানে টু ওয়ার্ক মানে কিন্তু কাজ করতে নয়, মানে যেখানে কাজ করে কাজের জায়গাটা, তো সেই সেন্সে টু ওয়ার্ক বলা হয়েছে। ওকে, হি ড্রাইভস টু ওয়ার্ক এভরি ডে। এরপর দেখো আমরা নেক্সট যে সিচুয়েশনটা দেখছি যেখানে টু এর ব্যবহার লক্ষ্য করা যায় এই দিকে অর্থ ছাড়াও, সেটা হলো তে বিভক্তি। আমরা যখন কথা বলি, যেখানে বাংলায় বলার সময় অনেক সময় করতে, খেতে, ঘুমাতে, যেতে, এই জাতীয় কথাগুলো বলি, এরকম ধরনের যে সেন্সটা যেখানে এরকম তে জাতীয় শব্দ থাকে,
এই টাইপের বিভক্তিগুলো যখন আসে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করে ট্রান্সলেট করলে টু ব্যবহার করে ওটাকে আমরা লিখতে পারি। টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। তো এটাকে আমরা আরেকটা নামেও জানি, বলো দেখি কি? ঠিক ধরেছ, সেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস V1। এই টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম যুক্ত হওয়ার পদ্ধতির মাধ্যমে আমরা তে বিভক্তিটাকে খুঁজে পাই। এখানে যে লাইনটা দেয়া আছে দেখো, তুমি একটি গল্প বলতে চাও, তুমি একটি গল্প বলতে চাও, বলতে চাও, এই যে বলতে চাও বলার সাথে তে বিভক্তি যুক্ত আছে। দেখো এই বলার সাথে তে বিভক্তি যুক্ত আছে, তাহলে এখানে আমরা টু এর ব্যবহার হতে দেখতে পাবো। দেখা যাক লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি কেমন হয়। তুমি একটি গল্প বলতে চাও, ইউ ওয়ান্ট টু, তুমি চাও, টু টেল আ স্টোরি, এটা বলা হয়েছে। ইউ ওয়ান্ট টু টেল আ স্টোরি, এই যে টু টেল গল্প বলতে, এই বলতে সেন্সটা এখানে টু টেলের মাধ্যমে আসলো। কি বলতে চাই না গল্প বলতে চাই, আ স্টোরি। ইউ ওয়ান্ট টু টেল আ স্টোরি, তুমি একটি গল্প বলতে চাও। তাহলে ইনফিনিটিভের ব্যবহারটা দেখলাম, এই অর্থে আমরা টু ব্যবহার করি। চলো আরো একটা এক্সাম্পল দেখা যাক। আমরা বই পড়তে পছন্দ করি, আমরা বই পড়তে পছন্দ করি। এখানে তে বিভক্তি কোথায় আছে? এই যে পড়তে কথাটা লেখা আছে, তয়কারে তে এখানে রয়েছে। তো এরকম সেন্সে এখানে আমরা টু এর ব্যবহার দেখব। এবার পড়া অর্থে আমরা বলে থাকি রিড, আর তার আগে টু ব্যবহার করলে হবে টু রিড। এই সেন্সটা আমরা এখানে দেখতে পাবো। দেখা যাক, উই লাইক টু রিড বুকস, উই লাইক টু রিড বুকস, আমরা বই পড়তে পছন্দ করি। উই লাইক টু রিড বুকস হয়ে গেল। খুব সিম্পলভাবে লাইনটাকে ট্রান্সলেট করতে পারলাম, এবং টু এর ব্যবহারটা এখানে বিশেষভাবে লক্ষ্য করার হলো যে আগেরই মতন ইনফিনিটিভ সেন্সে আসলো। পরের লাইনটা দেখো, ওরা একসাথে খেলতে ভালোবাসে, ওরা একসাথে খেলতে ভালোবাসে। এখানেও তে বিভক্তি আছে, কোথায়? এই খেলতে শব্দটার মধ্যে, এখানে আছে তে কথাটা। তার মানে খেলা সেন্সে প্লে, তাহলে হবে টু প্লে, মানে হলো খেলতে। যদি ট্রান্সলেট করি লাইনটা হবে দে লাভ টু প্লে টুগেদার, দে লাভ টু প্লে টুগেদার। টু প্লে আসলো হলো, মানে এখানে টু প্লে চলে এলো যেই, তাহলে খেলতে সেন্সটা আসছে। আর দে লাভ টু প্লে টুগেদার মানে হলো একসাথে, তো সেই সেন্সে একসাথে খেলতে তারা পছন্দ করে। পরের লাইনটা দেখো, আমরা তাদের আসতে অনুরোধ করলাম, আমরা তাদের আসতে অনুরোধ করলাম, করলাম, খেলাম, গেলাম, মানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। আর এখানে আছে দেখো আসতে, তে বিভক্তি আরও একবার দেখতে পাচ্ছি। তার মানে এই সেকশনেও আমরা ইনফিনিটিভের ব্যবহার দেখব। তো এবার যদি এটার আমরা ট্রান্সলেট করি লাইনটা কেমন হবে? উই রিকোয়েস্টেড দেম টু কাম, আমরা তাদের আসতে অনুরোধ করলাম। আমরা অর্থে উই, তারপর শেষে আসবো লেখা আছে অনুরোধ করলাম, হলো রিকোয়েস্টেড। কাদের রিকোয়েস্টেড মানে রিকোয়েস্ট করলাম, তাদেরকে করলাম, তাই দেম আসতে, টু কাম। ওকে, তো এখানে টু কামটা আসতে অর্থে ব্যবহার হলো। এছাড়াও দেখে নাও আর কি সেন্সে আমরা টু ব্যবহার করে থাকি। তুলনা অর্থে, যখন কোনো কিছু তুলনা করা হয়, সেই তুলনা অর্থে, কারোর সাথে কারোর তুলনা অর্থে আমরা এই টু এর ব্যবহার করে থাকি। কিরকম ভাবে? ফার্স্ট লাইনটা দেখো, সে কফির থেকে বেশি চা পছন্দ করে, সে কফির থেকে বেশি চা পছন্দ করে। চায়ের সাথে কফির একটা তুলনা করা হচ্ছে, খুব কমন লাইন। এই লাইন আমরা অনেক জায়গায় দেখেছি। এরকম ধরনের সেন্সে আমরা টু এর ব্যবহার করতে পারি। তাহলে ট্রান্সলেট করলে লাইনটা হচ্ছে হি, সে প্রেফার্স মানে পছন্দ করে। কি পছন্দ করে? না টি পছন্দ করে, চা পছন্দ করে। কিসের থেকে বেশি পছন্দ করে? কফির থেকে। টি, তারপরে টু বসলো, তারপরে আসলো কফি। টি টু কফি, কফির চেয়ে বেশি, কফির থেকে বেশি, এরকম সেন্সে তুলনা করা হলো কফির সাথে টি এর। এরকম অর্থে আমরা টু এর ব্যবহার লক্ষ্য করলাম। নেক্সট আরও একটা এরকম এক্সাম্পল দেখো, আমি যে কোনো দিন পিৎজার থেকে স্যালাডটা বেছে নিতাম। ওকে, আমি যে কোনো দিন পিৎজার থেকে স্যালাডটা বেছে নিতাম। তাহলে এখানে কম্প্যারিজনটা পিৎজার সাথে স্যালাডের কম্পেয়ার করা হচ্ছে। পিৎজার থেকে স্যালাডটা আমার কাছে বেশি লাইকেবল, এরকম একটা সেন্সে বলা হয়েছে, বেশি পছন্দসই হলো স্যালাডটা। তো এটা ট্রান্সলেট করলে লাইনটা হবে আই উড চুজ, যেহেতু বলা হয়েছে বেছে নিতাম এরকম একটা কথা, সেই অর্থে আই উড চুজ বলা হলো। উডের ব্যবহার এখানে লক্ষ্য করছি। আই উড চুজ কি? স্যালাড। আমি স্যালাড চুজ করতাম। কোন সেন্সে? মানে কিসের পরিপ্রেক্ষিতে আমি কম্পেয়ার করে এটা বলছি? না পিৎজার পরিপ্রেক্ষিতে। আই উড চুজ স্যালাড টু পিৎজা এনি ডে, এনি ডে, যে কোনো দিন আমায় তুমি এটা যদি করতে বলো
আমি সবসময় স্যালাডটাকে পিৎজার পরিবর্তে পছন্দ করব। এখানে যে টু এর ব্যবহারটা হলো আগেরই মতন, দুটো জিনিসের মধ্যে তুলনা করা হলো, পিৎজার সাথে স্যালাড, আগে হয়েছিল কফির সাথে টি, এরকম সেন্সে টু এর ব্যবহার হয়। চলো আরও একটা এক্সাম্পল দেখো, আমি গরমের থেকে শীত বেশি পছন্দ করি। এখানে গরমের সাথে শীতের কম্পেয়ার করা হচ্ছে, বলা হচ্ছে যে শীতকালের থেকে আমার গরমকালটা বেশি পছন্দের। তো এইরকম সেন্সে ঠিক আগে যেরকম হয়েছে আমরা যদি ট্রান্সলেট করি কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো, আমি গরমের থেকে শীত বেশি পছন্দ করি, বলা হচ্ছে আই ফেভার উইন্টার। আমি কি ফেভার করি? আমি উইন্টারকে ফেভার করি। কিসের তুলনায়? না সামারের তুলনায়। আই ফেভার উইন্টার টু সামার। ওকে, সামারটা আমার বেশি পছন্দের নয়, তো সামারের সাথে কম্পেয়ার করলাম আমি, এবং দেখা গেল উইন্টারটা আমার কাছে বেশি প্রিয়, এরকম সেন্সে। পরের লাইনটা দেখো, তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ, কম্পেয়ার করা হচ্ছে, তোমার সাথে আমার শ্রেষ্ঠত্বের কম্প্যারিজন হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে তুমি আমার চেয়ে বেশি শ্রেষ্ঠ। তো সেই সেন্সে আমরা যদি এটা লাইনটাকে ট্রান্সলেট করি তাহলে হবে ইউ আর সুপিরিয়র টু মি। তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ, তুমি ইউ আর তুমি হও সুপিরিয়র টু মি, আমার চেয়ে তুমি শ্রেষ্ঠ হও। এখানে টু এর যে ব্যবহারটা, তাহলে মি এর সাথে মানে আমার সাথে তোমার তুলনাটাকে বোঝানো হলো। দেখতে পেলাম টু এরকম ধরনের সেন্সে তুলনা অর্থে ব্যবহার হয়। নেক্সট ওয়ানটা দেখো, সময় সেন্সে টাইমটাকে বোঝানোর জন্য টু এর ব্যবহার হয়ে থাকে। কেমন ধরনের টাইম বোঝানোর জন্য? দেখো এখানে প্রথম লাইনটা, দোকান 5টা থেকে 7টা পর্যন্ত খোলা। যে পর্যন্ত টাইমটা বোঝাচ্ছে, যে সময় পর্যন্ত, সেই সময় পর্যন্ত সেন্সটা বোঝানোর জন্য সেখানে আমরা টু এর ব্যবহার করব, যে পর্যন্ত সেই পর্যন্তটা বোঝানোর জন্য। তাহলে সেই সেন্স অনুযায়ী এখানে 7টা পর্যন্ত যে বলা হয়েছে ওই সময়কালটার আগে আমায় টু বসাতে হবে। তাহলে লাইনটা ট্রান্সলেট করলে বিষয়টা দাঁড়াবে, দ্য শপ ইজ ওপেন ফ্রম 5 PM to 7 PM। ওকে, দ্য শপ ইজ ওপেন ফ্রম 5 PM to 7 PM। যদিও এখানে 5টা থেকে 7টা মানে এটা সকালও হতে পারে, এরকমভাবে কিছু বলা হয়নি, তবুও আমি মোটামুটি একটা এরকম সেন্সে লিখেছি, এটা সন্ধ্যা 5টা থেকে 7টা এরকম কিছু বললে হয়তো ঠিক হতো। যাই হোক, তো দ্য শপ ইজ ওপেন ফ্রম 5 PM to 7 PM। তো 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, টু এর পাশাপাশি শুরুর সময়টায় আগে কিন্তু ফ্রম বসছে, এবং যেটা শেষের সময় সেটার আগে টু বসছে। ওকে, তো যে পর্যন্ত টাইমটা সেই পর্যন্ত বোঝাতে টু এর ব্যবহার আমরা করব। তারপরে নেক্সট লাইনটা দেখো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলাম। সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে কাজটা করলাম, কিন্তু কখন থেকে কখন? সকাল থেকে রাত পর্যন্ত করলাম। তাহলে প্রথম লাইনটার সঙ্গে সেম টাইপেরই কনসেপ্ট হলো তো, ওখানেও যেরকম বলা হয়েছে এখানেও সেম বলা হলো। ওখানে বলা হয়েছে 5টা থেকে 7টা, এখানে আছে সকাল থেকে রাত, রাত পর্যন্ত, মানে রাতের সময়টা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, ওই টাইম পর্যন্ত। তো সেই সেন্সে ওইটার আগেই আমাদের টু ব্যবহার করতে হবে। তাহলে ট্রান্সলেট করলে হবে উই ওয়ার্কড ফ্রম মর্নিং টু নাইট। উই ওয়ার্কড ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে, মর্নিং থেকে কত পর্যন্ত? না টু নাইট, নাইট পর্যন্ত। ওকে, তো নাইটের আগে টু বসলো। যদি পরের লাইনটায় আসি, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন কটা বাজে? এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, এরকম সেন্সে আমরা এমন কথা খুব বলে থাকি, এরম অর্থে আমরা টু এর ব্যবহার করে থাকি। তো লাইনটা ট্রান্সলেট করলে হবে ইট ইজ নাও, এখন বলা হয়েছে তাই জন্য নাও ব্যবহার করা হলো। ইট ইজ নাও 10 minutes to 10 o'clock। ইট ইজ নাও 10 minutes to 10 o'clock। 10টা বাজতে 10 মিনিট বাকি, তাই 10 মিনিটস বাকি আছে। কটা বাজতে? 10টা বাজতে, টু 10 o'clock। ওকে, পরের লাইনটা দেখো, সরস্বতী পূজার মাত্র 5 দিন বাকি। সরস্বতী পূজার মাত্র 5 দিন বাকি, সময় বোঝাচ্ছে কদিন বাকি আছে? 5 দিন বাকি আছে। এরকম সেন্সে আমরা টু ব্যবহার করতে পারি। লাইনটা হবে ইটস জাস্ট 5 days টু সরস্বতী পূজা। ইটস জাস্ট, এখানে জাস্টটা মাত্র সেন্সে ব্যবহার করা হয়েছে, আর 5 days টু সরস্বতী পূজা, সরস্বতী পুজোর 5 দিন বাকি আছে এই অর্থে। এখানে যে যত দিন বাকি থাকবে তারপরে টুটার ব্যবহার করবে। যে জিনিসটার জন্য বাকি আছে সেটার আগে টু লিখতে হয়। যেমন সরস্বতী পুজোর জন্য 5 দিন আছে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেটার আগে টু বসালাম, আর যত সংখ্যক দিন মানে 5 দিন তারপরে গিয়ে আমরা টুটা বসাচ্ছি। ওকে, এটা খেয়াল রেখো। এরপর নেক্সট যে ক্ষেত্রে আমরা টু এর ব্যবহার হতে দেখি সেটা লক্ষ্য করো, সীমা জাতীয় সেন্সে। যখন কোনো একটা সীমা বলে দেয়া হয়, একটা কোনো লিমিট বলে দেয়া হয়, সেক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করতে পারি। কেমনভাবে? লাইনটা দেখো, দাম কমিয়ে 10 টাকা করা হয়েছে। দাম কমিয়ে 10 টাকা করা হয়েছে, এর বেশি যাওয়া হয়নি, 10 টাকা হলো লিমিট, এই সীমা পর্যন্ত কমানো হয়েছে, এরকম একটা সেন্সে।
ওই যে 10 টাকা কমিয়ে করা হয়েছে, ট্রান্সলেট করলে লাইনটা হবে দাম কমিয়ে 10 টাকা করা হয়েছে মানে কারোর দ্বারা করা হয়েছে, মানে প্যাসিভ সেন্স, এবং হয়েছে বলা হয়েছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে হ্যাভ বা হ্যাজ এবং বিনের ব্যবহার লক্ষ্য করব আমরা এই ধরনের ক্ষেত্রে। এখানে আমরা তাই জন্য দেখব লাইনের ট্রান্সলেশনটা এরকম হচ্ছে, দাম কমিয়ে 10 টাকা করা হয়েছে, দ্য প্রাইস হ্যাজ বিন রিডিউসড টু 10 রুপিস। দ্য প্রাইস হ্যাজ বিন রিডিউসড, কমানো হয়েছে, টু কত না 10 রুপিস, 10 টাকায়। চলো নেক্সট লাইনটা দেখো, তারা সম্পূর্ণ চূড়া পর্যন্ত আরোহণ করলো। তারা সম্পূর্ণ চূড়া পর্যন্ত আরোহণ করলো, তার মানে এখানে লিমিটটা কোন পর্যন্ত? সম্পূর্ণ চূড়া, একেবারে টপ লেভেল পর্যন্ত হচ্ছে এটার লিমিট। তো সেই পর্যন্ত তারা আরোহণ করলো। তো এই সেন্সে আমরা টু এর ব্যবহার করব, ঠিক যেরকমটা এখানে 10 রুপিসের আগে টু এর ব্যবহার হয়েছে, একটা সীমা বোঝানো হয়েছে, এখানেও কিন্তু একই রকম অর্থ আসছে। তাহলে লাইনটা ট্রান্সলেট করলে হবে, দে ক্লাইম্বড, তারা আরোহণ করলো, অল দ্য ওয়ে টু দ্য টপ, সম্পূর্ণ রাস্তাটা ধরে তারা কোন পর্যন্ত আরোহণ করলো? টপ পর্যন্ত। এই যে টপটা, এটা হচ্ছে লিমিটটা, সেই পর্যন্ত যাচ্ছে। তো সেরকম সেন্সে আমরা টু এর ব্যবহার করতে পারি। আরও একটা লাইন দেখো, নেক্সট লাইনটা দেখো, সে 10 পর্যন্ত গুনলো শুরু করার আগে। কোনো একটা কাজ শুরু করার আগে সে 10 পর্যন্ত গুনলো, তাহলে লিমিটটা কত পর্যন্ত? 10 পর্যন্ত কাউন্ট করে তারপরে সে শুরু করলো। তাহলে এখানেও আমরা টু এর ব্যবহার ডেফিনেটলি করতে পারি। লাইনটা ট্রান্সলেট করলে হবে, হি কাউন্টেড টু 10, 10 পর্যন্ত গুনলো, 10টা হচ্ছে ওর লিমিট, ওই অবধি গেল, বিফোর স্টার্টিং, শুরু করার আগে। ওকে, হি কাউন্টেড টু 10 বিফোর স্টার্টিং। তাহলে টু এর ব্যবহারটা এখানে সেই সীমা অর্থে ব্যবহার হয়েছে। চলো আরও একটা এক্সাম্পল দেখো, তাপমাত্রা হিমাঙ্কে নেমে গেছে। তাপমাত্রা হিমাঙ্কে নেমে গেছে মানে হিমাঙ্ক তো একেবারে লোয়ার পজিশন, লোয়ার পয়েন্ট বলতে পারো, একদম সেই লিমিটটা সেই পর্যন্ত নেমে এসছে। তো এই সেন্সেও এখানে আমরা বলতে পারি লিমিটের ব্যাপারটা আসছে, সীমার সেন্সটা আসছে। তাহলে ট্রান্সলেট করলে হবে, দ্য টেম্পারেচার ড্রপড টু ফ্রিজিং। দ্য টেম্পারেচার মানে তাপমাত্রা নেমে গেল, ড্রপড কোথায় না টু ফ্রিজিং, হিমাঙ্কে। তো এখানে টু এর ব্যবহারটা ফ্রিজিংয়ের আগে হয়েছে, ফ্রিজিং পয়েন্টটা এখানে সেই আমার লিমিট পর্যন্ত, তার আগে মানে সেই সেন্স পর্যন্ত বা সেই পজিশন পর্যন্ত তাপমাত্রা যে ড্রপ হয়েছে এই সেন্সটা বোঝাতে ওই লিমিটটাকে হাইলাইট করতে টু এখানে ব্যবহার হচ্ছে। তো এরকম বিভিন্ন রকম ক্ষেত্রে সীমা অর্থে আমরা টু এর ব্যবহার করতে পারি। তো এই সমস্ত লাইন্সগুলোর মধ্যে দিয়ে দেখতে পেলে বিশেষ কয়েকটা জায়গা যেখানে টু এর ব্যবহার করা হয়, কিন্তু এই যথেষ্ট নয়, এরপরে আরও কিছু জায়গা আছে, বিশেষ কিছু জায়গা আছে যেখানে টু এর ব্যবহার করা যায়। তো অ্যাকচুয়ালি আমি এই একটা ভিডিওতে সমস্তটা বলতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই জন্য আমি এটাকে দুটো টুকরোয় ভেঙে নিয়েছি। আজকে আমি এই প্রথম অংশটার মধ্যে কয়েকটা সিচুয়েশন নিয়ে আলোচনা করলাম। আগামী দিনের ভিডিওতেও আমি এর যে বাকি অংশটা রয়েছে, যেখানে আরও বেশ কিছু এরকম এরিয়া আছে যেখানে তোমাদের খেয়াল রাখতে হবে টু এর ব্যবহারটা কিভাবে হচ্ছে, সেইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। টু এর এই ব্যবহার সংক্রান্ত সমস্ত কিছু বিষয় যদি ভালোভাবে বুঝে নাও, আর কোনোদিন কোনো কনফিউশন আসবে না। তো আজকে যে ফ্যাক্টসগুলো আমি আলোচনা করলাম এই পয়েন্টের উপরে বেস করে তোমরাও লাইন বানাও, তাহলে এই সংক্রান্ত বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আগামী দিনে আমি চলে আসছি টু এর নেক্সট পার্ট নিয়ে, যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। তাই চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। আচ্ছা তবে আসি, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।